আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের অষ্টম ক্লাসে আমরা শিখব হোম ট্যাবের প্যারাগ্রাফ ব্লকের অ্যালাইনমেন্ট, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শেডিং এবং বর্ডার সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখনই কোনো লেখা লিখতে যাই, স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের লেখাগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ লেখাগুলো বাম দিকে শুরু হয়ে ক্রমাগত ডান দিকে যাচ্ছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই লেখাগুলো কেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে? একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে প্যারাগ্রাফ ব্লকটি রয়েছে, এখানে অ্যালাইনমেন্টের যে অপশনটি আছে, এখানে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই যে চারটি অ্যালাইনমেন্ট, এই চারটি অপশন থেকে শুধু এই অ্যালাইনমেন্টটিতে মার্ক করা আছে। অর্থাৎ আপনি যখন আপনার অফিস ওয়ার্ডটি চালু করবেন, বাই ডিফল্ট এই লেফট অ্যালাইনমেন্টটি দেওয়া থাকবে। এই যে কমান্ডটি, এটির নাম হচ্ছে অ্যালাইন লেফট, অর্থাৎ আপনার যে লেখাগুলো আছে এগুলো বাম দিক থেকে শুরু করে ক্রমান্বত ডান দিকে যাবে। এখন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে আমরা কোনো লেখাকে ডান দিক থেকে বাম দিকে লিখব। যেমন আমরা যদি কোনো দরখাস্ত লিখতে যাই, সেই ক্ষেত্রে আমাদের দরখাস্তের যে তারিখটি আছে সেটি অনেক সময় ডান দিকে লেখার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 3 নাম্বার যে কমান্ডটি রয়েছে অ্যালাইন রাইট, অর্থাৎ আপনার লেখাটি ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসবে। আপনি যদি এই কমান্ডটিতে একটি ক্লিক করেন, দেখবেন আপনার কার্সরটি ডান দিকে চলে গেছে। এখন যদি আপনি ডেট লিখেন, দেখুন এখন যদি আপনারা ডেট লিখেন, দেখবেন আপনার লেখাগুলো ক্রমান্বত ডান দিক থেকে বাম দিকে আসছে। তো আমরা অ্যালাইন টেক্সট লেফট দিলে আমাদের লেখাগুলো বাম দিক থেকে ডান দিকে যাবে, এবং যদি রাইট দেই তাহলে ডান দিক থেকে বাম দিকে আসবে। কখনো কখনো আমাদের লেখাকে আবার মাঝখান থেকে লিখতে হয়। যেমন আপনি একটি প্যারাগ্রাফ লিখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে প্যারাগ্রাফের নামটি মাঝামাঝি লিখতে হবে। তখন আপনারা এখান থেকে এই যে দেখুন 2 নাম্বার যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। আপনি যদি এই কমান্ডটিতে ক্লিক করেন, দেখুন আপনার কার্সরটি মাঝামাঝি চলে গিয়েছে। এখন যদি আপনি কোনো কিছু লিখতে চান, সেই লেখাটি একেবারে মাঝামাঝি চলে আসবে। যেমন আমি লিখলাম একটি প্যারাগ্রাফের নাম এ রেনি ডে, দেখুন আমার লেখাটি একেবারে মাঝামাঝি চলে এসেছে। এখন আপনারা যদি লেখার পরেও লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে লেখাটি সিলেক্ট করে যদি আপনারা লেফট অ্যালাইনমেন্ট দেন বাম দিকে চলে যাবে, সেন্টার অ্যালাইনমেন্ট দিলে মাঝামাঝি চলে যাবে, আর যদি রাইট অ্যালাইনমেন্ট দেন সেক্ষেত্রে লেখাটি একেবারে ডান দিকে চলে যাবে। তো আপনারা ইচ্ছা করলে লেখার পরেও লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি সহজেই বুঝতে পেরেছেন। এখন চতুর্থ যে অ্যালাইনমেন্টটি রয়েছে সেটি হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজটা কি সেটা যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনাকে একটি বড় প্যারাগ্রাফ নিতে হবে। ছোট কোনো প্যারাগ্রাফে আপনি জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজটি বুঝতে পারবেন না। এই যে দেখুন আমি একটি বড় প্যারাগ্রাফ আমার সামনে আনলাম। এই প্যারাগ্রাফটিতে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে আমার যে বাম দিকের অ্যালাইনমেন্টটা আছে বা বাম দিকের লেখাগুলো একেবারে মার্জিনের সাথে সমান। এর কারণ হচ্ছে আমি লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রেখেছি। এখন আপনি যদি রাইট অ্যালাইনমেন্ট দেন, দেখুন আপনার লেখাগুলো ডান দিকে একবারে সমান কিন্তু বাম দিকে অসমান। তো আপনি যদি লেফট অথবা রাইট যে অ্যালাইনমেন্টই দেন, বেশি লেখার ক্ষেত্রে আপনার লেখাটি সুন্দর দেখাবে না। হয় বাম দিক সমান হবে না, তা না হলে ডান দিক সমান হবে না। এখন আমরা যদি লেখাটিকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের বাম দিক দিয়েও লেখাগুলো মার্জিনের সাথে সমান করতে হবে, ডান দিক দিয়েও মার্জিনের সাথে সমান করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে এই চতুর্থ জাস্টিফাই যে অ্যালাইনমেন্টটি রয়েছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করেন, দেখেন আপনার যে প্যারাগ্রাফটি আছে বাম দিকেও একবারে মার্জিনের সাথে সমান এবং ডান দিকেও একেবারে মার্জিনের সাথে সমান। তো এই অ্যালাইনমেন্টটি আপনার লেখাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। তাই আমরা বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে বা বেশি লেখার ক্ষেত্রে অবশ্যই জাস্টিফাই অ্যালাইনমেন্টটি ব্যবহার করে লেখাটিকে বাম দিক এবং ডান দিক দুই দিকেই মার্জিনের সাথে সমান করে দিব। তারপরের যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং বলতে বোঝায় আপনার একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব কতটুকু হবে। তো আপনারা এখানে ক্লিক করে যদি দেখুন আমার এই মুহূর্তে লাইন স্পেসিং দেওয়া আছে 1.0, আমি যদি সেটাকে 1.5 করে দিই, দেখুন এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব একটু হলেও বেড়ে গিয়েছে। তারপরে যদি 2 তে ক্লিক করি, দেখুন লাইনগুলোর দূরত্ব ক্রমান্বয়ে আরও বেড়ে গিয়েছে। এভাবে আপনারা লাইন স্পেসিং থেকে একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব বাড়াতে অথবা কমাতে পারবেন। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কেন একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব বাড়াবো অথবা কমাবো। অনেক সময় দেখা যায় আমাদের লেখাগুলো
একটুর জন্য 1 লাইন অথবা 2 লাইনের জন্য অন্য পেজে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা লাইন স্পেসিংটা কমিয়ে লেখাগুলোকে এক পেজে নিয়ে আসতে পারি। অথবা অনেক সময় দেখা যায় আমার লেখা অল্প কিন্তু পুরোটা পেজ খালি রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি লেখাটিকে সিলেক্ট করে যদি লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিই, আমার লেখাগুলোকেও সুন্দর দেখাবে, পাশাপাশি আমার পুরো পেজটা ভরে যাবে। এই জন্য লাইন স্পেসিংটা ব্যবহার করা হয়। লাইন স্পেসিংয়ে আরও যে দুইটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। দেখুন আমার এই লেখাটিতে সর্বমোট 4টি প্যারাগ্রাফ আছে। আমি চাচ্ছি লেখার যে মধ্যখানের একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব সেটি বাড়বে না, কিন্তু এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের দূরত্ব আমি বাড়াতে এবং কমাতে চাচ্ছি। তো আপনারা যদি একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের দূরত্ব বাড়াতে চান, সেই ক্ষেত্রে লাইন স্পেসিংয়ে ক্লিক করে আপনারা যদি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দেন, দেখুন একটি প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব বেড়ে গিয়েছে। এখন যদি আরও বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিবেন। বিফোর দিলে প্যারাগ্রাফের আগে দূরত্ব বাড়বে, আর যদি আফটার দেন সেই ক্ষেত্রে প্যারাগ্রাফের পরে দূরত্ব বাড়বে। আর যদি চান যে না আমার এই এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফের দূরত্ব বাড়ানোর দরকার নেই, আমি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আপনি রিমুভ দিলেই একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের দূরত্ব রিমুভ হয়ে যাবে। তারপরেই যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে শেডিং। আপনি শেডিংয়ের পাশে থাকা ড্রপ ডাউন অ্যারোতে একটি ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করলে দেখুন আপনার লেখার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এই মুহূর্তে যে প্যারাগ্রাফটিতে আছেন সেই প্যারাগ্রাফটির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা যদি আবার আগের অবস্থায় চলে যেতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা নো কালার দিলে একেবারে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। তারপরে যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে বর্ডার। আপনারা যদি বর্ডারের পাশে থাকা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে বটম বর্ডারে ক্লিক করেন, দেখুন আমার প্যারাগ্রাফের নিচে একটি দাগ এসেছে বা বর্ডার এসেছে। আর যদি টপ বর্ডারে ক্লিক করি তাহলে উপরে একটি বর্ডার আসবে। যদি লেফট বর্ডারে ক্লিক করি তাহলে বামে, এবং রাইট বর্ডারে ক্লিক করলে ডানে আমার একটি করে বর্ডার আসবে। আর যদি অল বর্ডারে ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফের চারোদিকে বর্ডার আসবে। এবং যদি নো বর্ডারে ক্লিক করি তাহলে সাথে সাথে আমার প্যারাগ্রাফের চারদিকে যে বর্ডারটি আছে সেটি চলে যাবে। আশা করি আপনারা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে প্যারাগ্রাফ ব্লকের প্রত্যেকটি কমান্ড আপনার প্যারাগ্রাফের উপরে কাজ করবে। আপনি যে প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নেবেন, শুধুমাত্র সেই প্যারাগ্রাফটির উপরেই আমাদের এই প্যারাগ্রাফ ব্লকের কমান্ডগুলো কাজ করবে। ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।